যার সরাসরি প্রভাব এসে পড়ে আমাদের জীবনে। এর দায়ভার কিন্তু সরকারের। সরকার কি এই ঝুঁকিটা আগে থেকে অনুমান করতে পারেনি? আমাদের রুপি এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। ভারতের টাকা কিন্তু একেবারে ঐতিহাসিক তলানিতে এসে ঠেকেছে। বলা হচ্ছে অর্থনীতি দ্রুত এগোচ্ছে, অথচ রুপির অবস্থা এশিয়াতে সবচেয়ে খারাপ। এই সপ্তাহেই তো দেখুন $1 দাম গিয়ে দাঁড়ালো 90 টাকায়। অনেকেই ভাবেন আমরা তো টাকাতেই লেনদেন করি, ডলারের দম বাড়লে কি আসে যায়। চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। প্রথমেই আসি, এই এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার জিনিসটা কি? সোজা কথায় এটা হলো একটা কারেন্সির দাম। যে কোনো জিনিসের মতোই এর দামটাও কিন্তু বাজারের চাহিদা আর যোগানের ওপরই নির্ভর করে। এই সংখ্যাটা কিন্তু একটা দেশের অর্থনীতির ওপর বাকি বিশ্বের কতটা ভরসা আছে সেটাই দেখায়। তাহলে আসল প্রশ্নটা হলো, ভারতে হঠাৎ করে ডলারের চাহিদা এত বাড়ছে কেন? এর পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে, যা একসাথে মিলে রুপির এই অবস্থা করেছে। শুধু এই বছরেই দেখুন বিদেশি লগ্নিকারীরা প্রায় $16.5 বিলিয়ন বাজার থেকে তুলে নিয়েছে। আর যখন এত ডলার বেরিয়ে যায়, তখন বাকি ডলারের চাহিদা আর দাম দুটোই এক ধাক্কায় বেড়ে যায়। একটা কথা প্রায় শোনা যায় যে টাকা দুর্বল হলে নাকি রপ্তানিকারকদের সুবিধা হয়, কিন্তু এর একটা অন্য দিকও আছে। এর প্রভাবটা কিন্তু সবার জন্য একরকম নয়। কিছু মানুষ লাভবান হলেও বেশিরভাগের জন্যই এটা একটা বড় ক্ষতি। যেমন ধরুন, ভারত তার 85%-এরও বেশি অপরিশোধিত তেল আমদানি করে, যার দাম ডলারে মেটাতে হয়, যার সরাসরি প্রভাব এসে পড়ে আমাদের জীবনে। দাম বেড়ে যায় জ্বালানি থেকে শুরু করে সব জরুরি জিনিসের। টাকা দুর্বল হওয়ার আরও একটা মানে হলো আন্তর্জাতিক বাজারে ভারতীয়দের শ্রমের দামও কমে যাওয়া। মানে একই কাজ করার জন্য একজন ভারতীয় কর্মী আন্তর্জাতিক হিসাবে আগের চেয়ে কম আয় করে। তাহলে প্রশ্ন ওঠে, এই যে এত বড় একটা প্রভাব, এর জন্য দায়ীটা কে? এর দায়ভার কিন্তু সরকারের, কারণ দেশের মুদ্রার দেখভালের দায়িত্ব তাদেরই। ব্যাপারটাকে শুধু ডলার শক্তিশালী হচ্ছে বলে চালিয়ে দিলে কিন্তু আসল অর্থনৈতিক সমস্যাটা আড়ালেই থেকে যায়। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, একটা দুর্বল মুদ্রার আসল দামটা সাধারণ মানুষকে কতটা চুকাতে হয়? দ্য ডিবেটে আপনাকে স্বাগত। আজ আমরা একটা বেশ অদ্ভুত পরিস্থিতি নিয়ে কথা বলবো। একদিকে বলা হচ্ছে ভারত বিশ্বের দ্রুততম অর্থনৈতিক দেশ, আর অন্যদিকে ভারতীয় রুপি ডলারের মোকাবিলে 90 ছাড়িয়ে গেছে। এই দুটো বিষয় একসাথে কিভাবে সম্ভব, মানে সেটাই ভাবার বিষয়। হ্যাঁ, আর এই পরিস্থিতি থেকে আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা উঠে আসছে। ভারতীয় রুপির এই যে লাগাতার পতন, এর জন্য কি ভারত সরকারকেই প্রধানত দায়ী করা যায়? আমি মনে করি একটা দেশের মুদ্রার রক্ষক হলো তার সরকার। তাই এই পতনের দায়টা সরকারের নীতি, তার ব্যর্থতা এবং তার উদাসীনতার উপরেই বর্তায়। এটা একটা বেশ জটিল অর্থনৈতিক বাস্তবতা, যেখানে আন্তর্জাতিক কারণগুলি হয়তো মুখ্য ভূমিকা পালন করছে। শুধু সরকারকে দায়ী করাটা আমার মনে হয় সমস্যার সরলীকরণ ছাড়া আর কিছুই নয়। দেখুন, একটা দেশে টাকা যখন পড়ে যায়, তার দায় তো শেষ পর্যন্ত সরকারের কাঁধেই এসে পড়ে, তাই না? সরকারই তো অর্থনীতির চালক। এই সরকার যখন ক্ষমতায় আসে, তখন ডলারের বিপরীতে রুপির যা মূল্য ছিল, আর আজ তা 90 ছাড়িয়ে গেছে। এটা কোনো ছোটোখাটি পতন নয়। সবচেয়ে বড় স্ববিরোধিতাটা কোথায় জানেন? একদিকে সরকার ঢাকঢোল পিটিয়ে বলছে আমরা বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি, আর অন্যদিকে আমাদের মুদ্রা আমাদের রুপি এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। এই দুটো দাবি একসাথে সত্যি হয় কি করে? অর্থমন্ত্রীর মতো দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন যে দুর্বল রুপি নাকি রপ্তানির জন্য ভালো। এটা একটা অর্ধসত্য বলে চালানোর চেষ্টা। কারণ ভারত কোনো রপ্তানি নির্ভর দেশ নয়, আমরা তো আসলে আমদানি নির্ভর। আমাদের তেল থেকে শুরু করে ধরুন মোবাইল ফোন, সার, ওষুধ সব কিছু বাইরে থেকে আনতে হয়। রুপির পতনের মানে হলো এই সব কিছুর দাম বাড়া। সাধারণ মানুষের জীবন চালানো কঠিন হয়ে পড়ছে। এর মধ্যে আমার রাজনৈতিক নেতৃত্ব বেশ হালকা চালে বলে দিচ্ছেন রুপি পড়ছে না, ডলার শক্তিশালী হচ্ছে। এটা তো দায়িত্বজ্ঞানহীনতার চূড়ান্ত উদাহরণ। মানুষের সমস্যাকে গুরুত্ব না দিয়ে বিষয়টাকে হালকা করে দেওয়া হচ্ছে। আমি আপনার আবেগের জায়গাটা বুঝতে পারছি,
কিন্তু অর্থনীতি তো শুধু আবেগ দিয়ে চলে না। রুপির এই পতনকে শুধু সরকারের ব্যর্থতা হিসেবে দেখলে আমরা আসল ছবিটা হয়তো দেখতে পাবো না। এর পেছনে বেশ গভীর কাঠামোগত এবং বৈশ্বিক কারণ আছে, যা সত্যি বলতে কোনো একক সরকারের নিয়ন্ত্রণের বাইরে। মূল সমস্যাটা হলো ডলারের চাহিদা আর যোগানের মধ্যে একটা বিশাল ফারাক। এখন বিশ্ব অর্থনীতির যা অবস্থা, তাতে বিনিয়োগকারীরা মার্কিন ডলারকে একটা নিরাপদ আশ্রয় বা যাকে বলে সেফ হেভেন হিসেবে দেখছে। তাই সবাই ডলার কিনছে এবং স্বাভাবিকভাবেই তার দাম বাড়ছে। এর একটা বড় প্রমাণ হলো বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এফআইআইস গত 1 বছরেই ভারত থেকে প্রায় 16.5 বিলিয়ন ডলার তুলে নিয়েছে। এই পরিমাণটা বুঝতে হলে এটা ভারতের বার্ষিক স্বাস্থ্য বাজেটের প্রায় সমান। অর্থাৎ 1 বছরে দেশের স্বাস্থ্য খাতে যা খরচ হয় প্রায় ততটাই পুঁজি বাজার থেকে বেরিয়ে গেছে। এর সাথে যোগ করুন আমাদের বাণিজ্য ঘাটতি, যা 41.7 বিলিয়ন ডলারে পৌঁছেছে। তার উপর ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের 85% আমদানি করে, যার দাম ডলারে মেটাতে হয়। এই সব মিলিয়ে বাজার থেকে বিপুল পরিমাণ ডলার বেরিয়ে যাচ্ছে। এটা বাজারের নিজস্ব গতি। এখানে শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই। কিন্তু বাজারের গতিকে সঠিক পথে চালনা করাটাই তো সরকারের কাজ, তাই না? আপনি রপ্তানির কথা বলছিলেন। সরকারের পক্ষ থেকে বারবার এই যুক্তি দেওয়া হয় যে দুর্বল রুপির ফলে রপ্তানিকারকরা লাভবান হয়। কিন্তু ভারতকে ভিয়েতনাম বা বাংলাদেশের মতো রপ্তানি চালিত অর্থনীতি একেবারে না। আমাদের অর্থনীতি চলে দেশের অভ্যন্তরীণ চাহিদার ওপর। আমরা তেল, ইলেকট্রনিক সরঞ্জাম, সার এবং এমনকি ভোজ্য তেলের মতো অপরিহার্য জিনিস আমদানি করি। যখন রুপি দুর্বল হয় তখন এই সমস্ত আমদানিকৃত পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, যা সরাসরি মুদ্রাস্ফীতি ঘটায়। আর এর প্রভাবটা কোথায় গিয়ে পড়ে? সাধারণ মানুষের রান্নাঘরে, কৃষকের ক্ষেতে। ঠিক। যখন সারের দাম বাড়ে তখন খাদ্যের উৎপাদন খরচ বাড়ে। যখন ডিজেলের দাম বাড়ে তখন পরিবহন খরচ বাড়ে, যার ফলে বাজারের সবকিছুর দাম বেড়ে যায়। সুতরাং রপ্তানির সামান্য লাভের যে যুক্তি, ওটা একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা ছাড়া আর কিচ্ছু নয়। আমি মানছি ভারতের ক্ষেত্রে রপ্তানিতে সুবিধার বিষয়টি সীমিত, তবে এর আরেকটা দিকও তো আছে, তাই না? বিদেশে কর্মরত লক্ষ লক্ষ ভারতীয় যখন টাকা পাঠান, যাকে আমরা রেমিটেন্স বলি, তখন তারা কিন্তু দুর্বল রুপির কারণে লাভবান হন। $1 বিনিময়ে তারা আগের চেয়ে বেশি রুপি পান, যা তাদের পরিবারের জন্য একটা বড় সাহায্য। কিন্তু আসল সমস্যা হলো ভারতের কাঠামোগত আমদানি নির্ভরতা, যা কোনো একটি নির্দিষ্ট সরকারের আমলে তৈরি হয়নি। এটা দশকের পর দশক ধরে চলে আসা একটা চ্যালেঞ্জ। এই নির্ভরতা রাতারাতি কমানো সম্ভব নয়। এর জন্য দেশের ভেতরে উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে, সাপ্লাই চেইন শক্তিশালী করতে হবে, যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সরকার যে সেই চেষ্টা করছে না তা তো নয়। আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন, কিন্তু সাধারণ মানুষের জীবন তো রোজ রোজের সংগ্রাম। রুপির পতনের প্রভাবটা তো সবার ওপর সমানভাবে পড়ে না। এর ফলে গরিব আর মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি পিষ্ট হয়। জ্বালানি, পরিবহন, রান্নার গ্যাস, খাবারের মতো মৌলিক চাহিদাগুলোর খরচ বাড়তে থাকে, কিন্তু তাদের আয় কি সেই হারে বাড়ে না। অন্যদিকে যাদের বিদেশে সম্পদ আছে বা যে বড় বড় কোম্পানিগুলো মুদ্রাবাজারে হেজিং করে, ডলারের দামের ওঠানামা থেকে নিজেদের বাঁচানোর ব্যবস্থা করে রাখে, তারা কিন্তু এই পরিস্থিতিতেও লাভবান হয়। এর সবচেয়ে বড় প্রভাব পড়ে ভারতীয় শ্রমের মূল্যের ওপর। আন্তর্জাতিক বাজারে আমাদের শ্রম সস্তা হয়ে যাচ্ছে। একজন ভারতীয় শ্রমিক যে পরিমাণ পরিশ্রম করে যে অর্থ উপার্জন করছে, ডলারের হিসাবে তার মূল্য দিন দিন কমে যাচ্ছে। এটা কি দেশের জন্য ভালো? সরকার এই সাধারণ মানুষদের রক্ষা করার বদলে শুধু পরিসংখ্যানের খেলা দেখাচ্ছে। এই অসম প্রভাবের বিষয়টা আমি অস্বীকার করছি না। এটা একটা কঠিন বাস্তবতা। কিন্তু এর সমাধান কি? সরকার চাইলেই কি রাতারাতি আমদানি বন্ধ করে দিতে পারে না। তাহলে তো দেশ অচল হয়ে যাবে। এর জন্য মেক ইন ইন্ডিয়ার মতো উদ্যোগগুলোকে সফল করতে হবে, যাতে আমরা নিজেদের প্রয়োজনীয় জিনিস দেশেই তৈরি করতে পারি। কিন্তু এটা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। অনেকে আবার ডলারাইজেশনের কথা বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের বদলে অন্য মুদ্রার ব্যবহার। এটা শুনতে ভালো লাগলেও বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এটা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন, কারণ বিশ্বের বেশিরভাগ বাণিজ্য এখনও ডলারেই হয়। সমস্যার গভীরতা না বুঝে শুধুমাত্র রাজনৈতিক দোষারোপণ করলে কোনো সমাধান আসবে না।
আমাদের কাঠামোগত দুর্বলতাগুলোকে আগে স্বীকার করতে হবে। কাঠামোগত দুর্বলতার কথা তো আমরা অনেক দিন ধরেই শুনছি, কিন্তু বিনিয়োগকারীদের আস্থা সেটার কি হবে? একটা দেশের মুদ্রার মান তো শুধু অর্থনীতি নয়, তার রাজনৈতিক স্থিতিশীলতা আর নেতৃত্বের ওপর আস্থারও একটা প্রতিচ্ছবি। যখন বিনিয়োগকারীরা দেখে যে একটা দেশের সরকার অর্থনীতির বাস্তবতাকে গুরুত্ব দিচ্ছে না, হালকা মন্তব্য করছে, তখন তারা আস্থা হারায়, আর আস্থা হারালে তারা তাদের পুঁজি তুলে নিতে শুরু করে। আপনি যে FIIs-এর 16.5 বিলিয়ন ডলার তুলে নেওয়ার কথা বললেন, তার পেছনে তো এই আস্থাহীনতাও একটা বড় কারণ। যখন অর্থমন্ত্রী বলেন রুপির পতন নিয়ে চিন্তা করার কিছু নেই, তখন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এটাকে কিভাবে দেখবে? তারা ভাববে যে এই সরকার সমস্যার গভীরতা বুঝতেই পারছে না বা বুঝতে চাইছে না। এটাই তো তাদের পুঁজি তুলে নিতে আরও উৎসাহিত করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, আপনি কি সত্যি মনে করেন যে কোনো একটি দেশের অভ্যন্তরীণ নীতি বা কোনো মন্ত্রীর একটি মন্তব্য মার্কিন ফেডারেল রিজার্ভের মতো একটি বৈশ্বিক শক্তির প্রভাবকে পুরোপুরি কাটিয়ে উঠতে পারে? বিনিয়োগ তুলে নেওয়ার পেছনে শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি দায়ী নয়, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট, বিশেষ করে আমেরিকার ফেডারেল রিজার্ভ যখন সুদের হার বাড়ায়, তখন সেটা একটা অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়। ব্যাপারটা অনেকটা ঝড়ের সময় সবাই যেমন একটা নিরাপদ শক্ত বাড়ির খোঁজে থাকে, তেমনি এখন বিশ্ব অর্থনীতির এই অনিশ্চয়তার ঝড়ে মার্কিন ডলারটাই হলো সেই শক্ত বাড়ি, যেখানে সবাই বিনিয়োগ রাখতে চাইছে। তাই ভারত বা অন্য উন্নয়নশীল বাজার থেকে টাকা তুলে নিয়ে বিনিয়োগকারীরা আমেরিকান নিরাপদ বাজারে রাখছে। এটা একটা স্বাভাবিক অর্থনৈতিক প্রবণতা, যার ওপর কোনো একক দেশের সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না। এখানেই তো সরকারের ভূমিকাটা আসে। একটা ছোট উদাহরণ দিই। আমাদের ঋণের বোঝা তো ক্রমাগত বাড়ছে। আমরা বিশ্বব্যাংক বা অন্যান্য সংস্থা থেকে যে ঋণ নেই, তা তো ডলারে নিতে হয়। ধরুন, যখন ঋণ নেওয়া হয়েছিল তখন $1 দাম ছিল 60 রুপি, আজ তার 90 রুপি। এর মানে হল আমাদের ঋণ শোধ করার খরচ শুধু মুদ্রার হারের পার্থক্যের কারণে 50% বেড়ে গেছে। এটা একটা বড় সমস্যা। এই অতিরিক্ত বোঝাটা কার ওপর পড়ছে? দেশের সাধারণ করদাতাদের ওপর। এটা একটা ভয়ঙ্কর ঋণের ফাঁদ বা ডেট ট্র্যাপ তৈরি করছে। সরকার কি এই ঝুঁকিটা আগে থেকে অনুমান করতে পারেনি? এর জন্য কোনো প্রতিরোধকমূলক ব্যবস্থা কেন নেওয়া হয়নি? এখানেই তো অর্থনৈতিক ব্যবস্থাপনার ব্যর্থতাটা স্পষ্ট হয়ে যায়। ঋণের বোঝা বাড়ার বিষয়টি অবশ্যই চিন্তার, কিন্তু এটাও তো আমাদের সেই কাঠামোগত সমস্যারই একটা অংশ। আমাদের বাণিজ্য ঘাটতি এর একটা মূল কারণ। যতক্ষণ না আমরা রপ্তানি বাড়িয়ে আর আমদানি কমিয়ে এই ঘাটতি মেটাতে পারছি, ততক্ষণ ডলারের চাহিদা বেশি থাকবেই এবং আমাদের ডলারের ঋণ নিতেই হবে। এর সমাধান হল দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংস্কার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়ন। সরকার সেই পথে হাঁটার চেষ্টা করছে, কিন্তু এর ফল পেতে সময় লাগবে। রাতারাতি কোনো জাদুবলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। সব মিলিয়ে আমার মতব্য হল, রুপির এই লাগাতার পতন সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের প্রতি তার উদাসীনতার এক জ্বলন্ত প্রমাণ। বিশ্ব পরিস্থিতি দোহাই দিয়ে দায় এড়ানো যায় না। যেহেতু সরকারি মুদ্রার রক্ষক, তাই এই ব্যর্থতার দায় তাদেরই নিতে হবে এবং সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর আমার মতে, যদিও সরকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই আছে, রুপির অবমূল্যায়নের পেছনে শক্তিশালী বৈশ্বিক অর্থনৈতিক শক্তি, বাজারের চাহিদা যোগান এবং ভারতের দীর্ঘস্থায়ী আমদানি নির্ভরতার মতো কাঠামোগত দুর্বলতাগুলোই মূল চালিকা শক্তি। এটিকে শুধুমাত্র একটি সরকারের ব্যর্থতা হিসেবে দেখলে সমস্যার আসল চিত্র এবং তার গভীরতা বোঝা সম্ভব নয়। এটি একটি বহুমাত্রিক সংকট, যার জন্য বহুমাত্রিক সমাধান প্রয়োজন। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে রুপির মূল্য নির্ধারণ একটি অত্যন্ত জটিল বিষয়, যেখানে দেশের অভ্যন্তরীণ নীতি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট দুটোই গভীরভাবে জড়িত। একদম। কোন দৃষ্টিভঙ্গিটি বেশি যুক্তিযুক্ত, সেই সিদ্ধান্ত নেয়ার ভার আমরা আমাদের শ্রোতাদের বিবেচনার উপর ছেড়ে দিচ্ছি। এই বিষয়টি সম্পর্কে আরও গভীরে জানতে উপাদানগুলো পুনরায় খতিয়ে দেখা যেতে পারে।